ইংরেজি গ্রামার আর তার মধ্যে ভার্বের নিয়মকানুন একটু ভয় লাগে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা ভার্বের সবচেয়ে দরকারি নিয়মগুলো এমনভাবে ভেঙে ভেঙে বুঝব যে পরীক্ষার প্রস্তুতিটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের যাত্রাপথটা ঠিক কেমন। আমরা শুরু করব ভার্বের দুটো প্রধান ভূমিকা দিয়ে, মানে প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব কী জিনিস। এরপর আমরা দেখব ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের অ্যাকশন প্ল্যানটা কি। তারপর আসব আসল মজায়, কিছু বিশেষ ধরনের ভার্ব যেগুলো পরীক্ষকদের খুব পছন্দের, মানে পরীক্ষার ফাঁদ আর কি। আর সব শেষে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে পুরো ব্যাপারটা ঝালিয়ে নেব। আচ্ছা, চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। দেখুন, ভার্বকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে এর দুটো প্রধান রূপ বা ভূমিকা কি সেই পার্থক্যটা ধরতে হবে। এই দুটো বাক্য খেয়াল করুন তো, হি হ্যাজ আ ডগ আর হি হ্যাজ গন। দুটোতেই কিন্তু হ্যাজ আছে, কিন্তু বলতে পারবেন এদের কাজ কি একই? একদমই না। এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা। আর এই ছোট্ট পার্থক্যটা একবার ধরে ফেলতে পারলেই ভার্ব শেখার অর্ধেক কাজ কিন্তু শেষ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদম সহজ করে বললে, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সিনেমার হিরোর মতো, যে একাই পুরো অ্যাকশনটা সামলে নিতে পারে। আর অক্সিলারি ভার্ব, সে হলো ওই সাইড হিরো, মানে সাহায্যকারী, যে কিনা মূল হিরোকে তার কাজটা ঠিকমতো করতে সাহায্য করে। এবার দেখুন একটা মজার ব্যাপার, এই যে সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব, এরা কিন্তু মাঝে মাঝে নিজেই হিরো হয়ে যায়। যেমন হি হ্যাজ গন, এই বাক্যে হ্যাজ হলো সাহায্যকারী, কিন্তু যখন আমরা বলি হি হ্যাজ আ ডগ, তখন দেখুন হ্যাজ নিজেই কিন্তু মূল ভার্ব। কেন? কারণ ওকে সাহায্য করার জন্য বা ওর পরে আর কোনো ভার্বই নেই। আচ্ছা, তাহলে ভার্বের দুটো মূল ভূমিকা তো আমরা বুঝলাম। এবার চলুন এর কাজের ধরনটা একটু দেখি। মানে ভার্ব যে কাজটা করছে সেই কাজের প্রভাবটা কি অন্য কারোর উপর গিয়ে পড়ছে? এই একটা প্রশ্নের উত্তর পেলেই কিন্তু ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ট্রানজিটিভ ভার্বকে ভাবুন একটা অ্যাকশন, যা একা একা সম্পূর্ণ হয় না। এর কাজটা, মানে এর অ্যাকশনটা অন্য কিছুর উপর গিয়ে পড়ে। মানে এর একটা অবজেক্ট বা কর্ম দরকার হয়। কাজটা করার জন্য একজন তো লাগে, কিন্তু কাজটা কার উপর করা হচ্ছে সেটাও বলতে হয়। আর অন্যদিকে ট্রানজিটিভ ভার্ব হলো ঠিক তার উল্টো। এরা একদম স্বয়ংসম্পূর্ণ। এদের কাজের জন্য কোনো অবজেক্ট বা কর্মের দরকারই পড়ে না। কাজটা কর্তা বা সাবজেক্টের মধ্যেই শেষ হয়ে যায়। এখানে দেখুন পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার। একটা সহজ ট্রিক আছে। ট্রানজিটিভ ভার্বকে সবসময় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায়। যেমন হি ডেড হোয়াট, উত্তর হলো দিস। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখুন বার্ডস ফ্লাই হোয়াট, কোনো মানেই হয় না। এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, বেসিকগুলো তো হলো, এবার চলুন একটু অ্যাডভান্স লেভেলে যাই। এমন কিছু ভার্ব আছে যারা একটু ছদ্মবেশে থাকে, আর পরীক্ষাতেও কিন্তু এগুলো দিয়ে প্রশ্নকর্তারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করেন। পজিটিভ ভার্বের আইডিয়াটা খুব সহজ। এখানে কর্তা নিজে সরাসরি কাজটা করে না, বরং অন্য কাউকে দিয়ে কাজটা করায় বা কোনো কিছুকে দিয়ে কাজটা ঘটায়, মানে সে কাজটার কারণ হয়। এই টেবিলটা খুব খুব জরুরি। পরীক্ষকদের এগুলো খুব পছন্দের জায়গা, বিশেষ করে লায় আর লে, আর সেট আর সেট। দেখুন, দ্য ট্রি ফলস মানে গাছটা নিজে পড়ে যায়, কিন্তু হি ফেলস দ্য ট্রি মানে সে গাছটাকে ফেলে দেয়, মানে কাজটা সে করাচ্ছে। একইভাবে রাইজ মানে নিজে ওঠা, আর রেজ মানে অন্য কিছুকে ওঠানো। এই সূক্ষ্ম পার্থক্যটাই কিন্তু পরীক্ষায় আপনাকে এগিয়ে রাখবে। এবার এই বাক্যটা নিয়ে একটু ভাবুন তো। দিস ফ্রুট টেস্ট সুইট। শুনতে তো খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এখানে টেস্ট ভার্বটা একটা অদ্ভুত খেলা খেলছে। গঠনটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের, কিন্তু এর মানেটা আসলে প্যাসিভ। ফলটা তো নিজে কিছু টেস্ট করছে না, তাই না? বরং ফলটাকে টেস্ট করলে মিষ্টি লাগে। মানে দ্য ফ্রুট ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এই ধরনের ভার্বগুলোকেই বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। নামটা কঠিন হলেও কাজটা সোজা। দেখতে অ্যাক্টিভ, কিন্তু মানেটা প্যাসিভ। পরীক্ষার জন্য এটা আরেকটা খুব কমন ফাঁদ, যেখানে ভার্বের চেহারা দেখে ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, ভার্বের আরও একটা মজার দিক আছে।
কিছু ভার্ব আছে যারা একা একা বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারে না, তাদের আরও একটু সাহায্যের দরকার হয়। চলুন দেখি ব্যাপারটা কি। ধরুন আমি বললাম হি ইজ বা দে মেড হেম। শোনার পর মনে হচ্ছে না যে কথাটা শেষ হলো না, কিছু একটা বাকি রয়ে গেল? ঠিক তাই, কারণ এই ভার্বগুলো তাদের অর্থটা পুরোপুরি প্রকাশ করার জন্য আরও একটা শব্দের অপেক্ষা করছে। এই যে বাড়তি শব্দটা এসে বাক্যের অর্থটা সম্পূর্ণ করে দিল, তাকে গ্রামারের ভাষায় বলে কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্ট মূলত দুই রকমের হয়। পার্থক্যটা তাহলে বুঝব কিভাবে? খুব সহজ, শুধু দেখতে হবে এই বাড়তি শব্দটা বা কমপ্লিমেন্টটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, সাবজেক্টের সম্পর্কে নাকি অবজেক্টের সম্পর্কে। যেমন হি ইজ আ ফুল, এখানে আ ফুল বলছে হি অর্থাৎ সাবজেক্টের কথা, আর দে মেড হেম কিং, এখানে কিং বলছে হেম অর্থাৎ অবজেক্টের কথা। পরীক্ষার জন্য একটা দারুণ শর্টকাট বলে দিই। সাধারণত বাক্যে যদি বি, সিম, অ্যাপিয়ার, লুক এই ধরনের ভার্ব থাকে তাহলে তার পরের কমপ্লিমেন্টটা হয় সাবজেক্টিভ। আর যদি কল, মেক, অ্যাপয়েন্ট, কনসিডার এই জাতীয় ভার্ব থাকে তাহলে কমপ্লিমেন্টটা হয় অবজেক্টিভ। এটা মনে রাখলে অনেক সুবিধা হবে। তো অনেক তো নিয়মকানুন শেখা হলো, এবার তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, কি বলেন? একদম পরীক্ষার ধাঁচে লাইটনিং রাউন্ড। প্রথম প্রশ্ন, হি ফ্লাইজ এ কাইট। এখানে ফ্লাইজ ভার্বটা কি ধরনের? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ নাকি অন্য কিছু? একটু ভাবুন তো কাজটা ঠিক কিভাবে হচ্ছে। যারা পজিটিভ ভার্ব ভেবেছেন তারা একদম সঠিক, কারণ এখানে হি নিজে উড়ছে না, সে ঘুড়িটাকে ওড়াচ্ছে, মানে কাজটা সে করাচ্ছে। দারুণ, চলুন পরেরটায় যাই। এবার বলুন, হি পেইন্টেড দ্য হাউস রেড। এই বাক্যে রেড শব্দটা কি? এটা কাকে বর্ণনা করছে? সাবজেক্ট হিকে নাকি অবজেক্ট হাউসকে? একদম, এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ রেড শব্দটা বাড়িটা কেমন সেই কথা বলছে, অর্থাৎ অবজেক্ট দ্য হাউসকে বর্ণনা করছে। চমৎকার। আর এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার সারমর্ম, মানে পরীক্ষার ঠিক আগে এক ঝলকে সব নিয়ম ঝালিয়ে নেওয়ার জন্য আপনার পার্সোনাল চিট শিট। তো ভার্বের বিভিন্ন ধরন নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ হলো। তবে শুধু পরীক্ষায় কোনটা কী ধরনের ভার্ব তা চিহ্নিত করাই কিন্তু আসল কথা নয়। আসল শক্তিটা আসবে তখন যখন এই জ্ঞানটা আপনি নিজের লেখা বা বলার সময় কাজে লাগাতে পারবেন। পরের বার কোনো বাক্য লেখার আগে এক মুহূর্তের জন্য ভাববেন কি কোন ধরনের ভার্ব ব্যবহার করলে আপনার মনের ভাবটা আরও পরিষ্কার আর জোরালোভাবে প্রকাশ পাবে।